দুদক মহাপরিচালক, আপনি দুদক নিয়ে যে মন্তব্য করেছেন যে ঘুষ দাবি করেছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা 1 লাখ টাকা চা খেতে লাগে এই জাতীয়, সেটিকে যাচাই বাছাইহীন ও মানহানিকর। আবার পরে আমি আজকে আবার দেখলাম যে আরেকটা নিউজ আছে যে তিনি আসলে বোঝেন নাই, সেই জন্য বলেছেন। দুদক নিয়ে আপনার অবস্থানে কি কোনো পরিবর্তন আছে? কে বুঝেন নাই, মানে কে বুঝেন নাই বলেছে? সেটা বোধহয় দুদকের এই মহাপরিচালক বোধহয় মন্তব্য করেছেন যে হাসনাত সামথিং ঠিক মতো বোঝেন নাই, সেই জন্য হয়তো এরকম মন্তব্য করেছেন, বা তার কাছে ঠিক খবরটা নাই, সেই জন্য সেই চা খাওয়ার দাবি বা 1 লাখ টাকা ঘুষের দাবি এইসব প্রসঙ্গে কথা বলেছেন। আমি তো সেটা ভিডিও রেফারেন্স শো দিয়েছি, সেটা তো হচ্ছে কি কথা হয়েছে না হয়েছে ওখানে, এবং এটা সিরিজ অফ ডিসকাশন ছিল। আচ্ছা, ডিসকাশন এবং হচ্ছে দুদকেই হচ্ছে গিয়ে টাকা দেওয়ার কথা বলা হয়েছে, এবং দুদক থেকেই হচ্ছে বারবার এই কথাগুলো বলা হচ্ছিল। তো টাকা কিভাবে নিয়ে যাবে, কার কাছে টাকা দিবে, অর্থাৎ ডিসকাশনের সেকেন্ড ফেজটা হচ্ছে আপনার যে পোস্টে সেখানে ছিল। অর্থাৎ আপনি মনে করছেন যে দুদক এরকমই একটা সংস্থা হিসেবে রয়ে গেছে, যে সংস্থার মধ্যে আসলে আকণ্ঠ দুর্নীতি পরায়ণ, এবং আপনি আসলে একটা অডিও ক্লিপ বা একটা অডিও ক্লিপিত মানে টেলিফোন সংলাপের বিষয়ে আপনি সংযুক্ত করেছিলেন, যেখানে দেখা যাচ্ছে যে দুদকের কর্মকর্তারা টাকা পয়সার ব্যাপারে কথা বলছেন। হাওয়েভার আমার প্রশ্ন শেষ, আমি একটু মন্তব্য করতে চাই যে আপনি প্রায়ই আপনাকে আমরা দেখি, মানে কেউ কেউ আপনাকে, এই যে আমি যে শহরটাতে থাকি সেই নিউ ইয়র্ক শহরের একজন তরুণ নেতা জোরান মামদানি, যিনি আসলে ডেমোক্রেটদের পক্ষ থেকে মেয়র পদে লড়াই করার জন্য নিউ ইয়র্কবাসী তাকে ম্যান্ডেট দিয়েছেন। এটি প্রায় মানে একরকম নিউ ইয়র্কের ইতিহাস অনুসারে এটি প্রায় নিশ্চিত যে তিনি আসলে মেয়র হতে যাচ্ছেন, যেখানে আসলে ডেমোক্রেটরাই প্রধান। বড় কোনো ডেমোক্রেটিক শক্তি যদি আবার 2-3 জন এক হয়ে তার বিরুদ্ধে না দাঁড়ান, তাহলে হয়তো মানে ইন্ডিপেন্ডেন্ট হিসাবে যেটি শোনা যাচ্ছে সেটি যদি না দাঁড়ান, তিনি হয়তো পরবর্তী মেয়র হতে যাচ্ছেন। তার সঙ্গে আপনাকে তুলনা করা হচ্ছে। আমার সুযোগ হয়েছিল তাকেও ইন্টারভিউ করার, কিন্তু আমি আপনাকে যেহেতু খুব ভালো করে খেয়াল করি, আমি দেখতে পাচ্ছিলাম যে আপনি আওয়ামী লীগের পক্ষে যারা কাজ করেছেন বা স্বৈরাচার ফেসিস্টদের পক্ষে যারা কাজ করেছেন, এমনকি যারা আপনি যেটাকে বলেন সম্মতি উৎপাদনের জন্য কলম সৈনিকও যারা ছিলেন, যারা টকশো থেকে সম্মতি উৎপাদন করেছেন, তাদের বিরুদ্ধেও আপনি আসলে ব্যবস্থা চান, তাদেরকেও আপনি এক ধরনের শাস্তির আওতায় আনতে চান, এবং তাদেরকে এই শাস্তির আওতায় না আনলে আমাদের রাজনীতির গতিপথ ঠিক হবে না বলে আপনি মনে করেন। এই যে সম্মতি উৎপাদনের যে রাজনীতি, সেই রাজনীতিতে হাসনাত, আপনি একজন খুবই উজ্জ্বল তরুণ, এই রাজনীতি সম্মতি উৎপাদনের রাজনীতি আপনি নিজেকে কোথায় দেখেন 2024 সাল পর্যন্ত? কেন আমি এই কথা বলছি, কারণ আপনার সঙ্গে কথা হবে বলে অনেকে আমার কাছে এই মেসেজ পাঠিয়েছেন যে আপনিও তো 2020, 21, 22, 23, 24 খুবই আগ্রহ ভরে বঙ্গবন্ধুর কথা লিখেছেন, স্লোগান দিয়েছেন, বক্তৃতা দিয়েছেন, খুবই সুন্দর করে কি বলে ক্রোড়পত্রে লেখা ছাপিয়েছেন। আপনি যেহেতু ভালো বলেন, অনেকে বুঝিয়েছেন, সেই ক্ষেত্রে সেইটা আপনি যখন আপনাকে দেখেন, আপনি এটাকে কিভাবে বিবেচনা করেন? আমার জীবনে আমি একটা বক্তব্য দেই নাই, একটা মিছিলে যাই নাই, 1 মিনিটের জন্য আমি কোনো ছাত্রলীগ করি নাই। আপনি যদি খুব খেয়াল করে দেখেন, আমি পুনরাবৃত্তি করছি, আমি আমার জীবনে পুনরাবৃত্তি করছি, 1 মিনিটের জন্য আমি শেষ করি, 1 মিনিটের জন্য আমি ছাত্রলীগ করি নাই। ক্যাম্পাস লাইফে আমি ক্যাম্পাসে আসি 2016 সালের ডিসেম্বরের লাস্ট উইকে ক্যাম্পাসে আসি, এবং ক্যাম্পাস থেকে চলে আসা পর্যন্ত ছাত্রলীগ বিরোধী আমার সবসময় অবস্থান ছিল, গ্যাসরুম বিরোধী অবস্থান ছিল, গণরুম বিরোধী অবস্থান ছিল, এবং সেটি নিয়ে আমার আন্দোলনেরও আমার ইতিহাস রয়েছে। এখন আপনি যদি আমার ফেসবুকে যান, ওই 2টা লেখা এখনো পর্যন্ত আমি হচ্ছে অনলিমি করি নাই, এখনো পর্যন্ত আছে 2টা লেখা। একটা হচ্ছে যে বঙ্গবন্ধুকে সেখানে হচ্ছে জন্মদিনের শুভেচ্ছা জানানো। আপনি যদি 2020 সালে বঙ্গবন্ধুর জন্মদিনে 100 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল, মনে আছে কিনা আপনি দেখেন, যে শতবর্ষর জন্মদিনে 100 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল, এবং আপনি যদি ওই পোস্টের আপনি ক্যাপশনটা পড়েন, ওই ক্যাপশনের মধ্যে ওই শেখ মুজিবের একটা উক্তি লেখা আছে যে যেই দেশের মানুষ খাইতে পায় না, যেই দেশের মানুষ হচ্ছে এখনো পর্যন্ত অন্ন বস্ত্র বাসস্থানের জোগাড়ই করতে পারে নাই, তাদের আবার কিসের জন্মদিন, অর্থাৎ যেই ব্যক্তি এই কথা বলে গেছে তার জন্য আপনি 100 কোটি টাকা দিচ্ছেন, সেটা হচ্ছে মার্চ মাসে। তখন আমি শেষ করি, তখন আমাদের হচ্ছে করোনার ইস্যুটা চলে আসছিল 2020 সালের হচ্ছে খুব সুন্দর মার্চে হলগুলো বন্ধ হয়ে যায়, মার্চের সেকেন্ড উইকে বা ফার্স্ট উইকের দিকে হলগুলো বন্ধ হয়ে যায়। সেটাকে মিন করার জন্য হচ্ছে আমি ওই ক্যাপশনটা দিয়েছিলাম। আপনি যদি এখনো যান, আপনি সেখানে এটা দেখতে পাবেন। আমি এটা অনলিমি করি নাই, কারণ আমার চিন্তার ওইটাতে পরিবর্তন আমি করি নাই। ওকে। দ্বিতীয়ত ইত্তেফাকে খুব সম্ভবত আমার একটা লেখা আসছিল ইত্তেফাকে, যে বঙ্গবন্ধুর জন্মদিনে, অর্থাৎ ওই বছরই তার জন্মদিনে হচ্ছে একটা শুভেচ্ছা জানানোর জন্য। এখন আপনার একটা হিস্ট্রিতে আপনি শেখ মুজিবকে আপনার 2 ভাবে সেখানে অ্যানালিসিস করতে হবে। হ্যাঁ, 2020 সালে, সেটা 2020 সালের পত্রিকাতে আমি ডেট ধরে বলতে পারবো। 17ই মার্চ
আমাদের হলগুলো বন্ধ হয়ে যায় খুব সম্ভবত মার্চের ফার্স্ট উইকের দিকে। অর্থাৎ সরকার অনেক জাঁকজমকপূর্ণ শতবর্ষ পালন আমার করার অসুবিধা নাই, আপনি উদ্যোগ বলেন নিয়েছিল। 2020-এ আপনি হ্যাঁ। এরকম একটা লেখা ইত্তেফাকে লিখছিলেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আমি লিখছিলাম ইত্তেফাকে। আচ্ছা। আমি ইত্তেফাকে লিখেছিলাম, কিন্তু হ্যাঁ। আপনি আমার পুরো ব্যাকগ্রাউন্ড, আপনি আমার ইউনিভার্সিটি লাইফ, আপনি পুরো জায়গায় ছাত্রলীগ করা কি খারাপ? জন সার্জিস তো করতেন ছাত্রলীগ করা আসলে দেখি না, আমি আমার এক্সপিরিয়েন্স খুবই বাজে, কারণ ছাত্রলীগ আমাকে হল থেকে বের করে দিতে চাইছে, 11 তলায় উঠাই আমাকে ঘাট ধরে 11 তলা থেকে ফেলে মেরে ফেলতে চাইছে, মানে আমার রুম দখল করছে। 2020 আমার এক্সপিরিয়েন্স, আমার পরীক্ষার আগের রাতে আমাকে পরীক্ষার আগের রাতে হল থেকে বের করে দিতে চাইছে। 2020 সালে না, 2017, আমি 2017 সালের কথা বলছি। আচ্ছা 2017 সালে। ওকে, 2020 আমার 2020 সালে আপনি যখন এবং বিজয় 71 হলে আমি বিজয় 71 হলে যদি একজন ব্যক্তি ছাত্রলীগ বিরোধিতা সবসময় ভোকাল ছিল, কোন ধরনের হচ্ছে ওই যে মানে পেসিভ কোনো বিরোধিতা না, সেটা ছিলাম হাসনাত আব্দুল্লাহ। আপনি খুঁজে নিয়ে দেখতে পারেন, বা এখনো পর্যন্ত আমার যারা ব্যাচমেট আছে, আমার বন্ধু যারা আছে। এবং আপনি যদি একটা জিনিস দেখেন, এই যে নাহিদ, আসিফ, তারপর হচ্ছে আপনার যারা ফেসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে তখন ছিল, গণ অধিকার পরিষদ, নূর ভাইরা যারা ছিল, রাশেদ ভাইরা ছিল, আমার সাথে কিন্তু সম্পর্ক এমন না যে এই অভ্যুত্থানের পরে, আমরা তখন থেকেই আকরাম, আমরা তখন থেকেই, তাহলে আপনি 2020 থেকে 2020 থেকে না, তখন থেকে ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার থেকে আমি তখন থেকেই, হয়তো আমি কোনো রাজনৈতিক দলের ছিলাম না, গণ অধিকার পরিষদের ছিলাম না, স্যাডের ছিলাম না, কোনো স্টুডেন্ট এগেইনস্ট টর্চার একটা হচ্ছে সেখানে একটা হয়েছিল, স্টুডেন্ট এগেইনস্ট টর্চার, সালাউদ্দিন সিফাত এটা করেছে। আমরা তখন চেষ্টা করেছি ছাত্রলীগের এই যে নির্যাতন গুলাকে কিভাবে হচ্ছে আমরা ভিজুয়ালি দেখানো যায়, ইন্টারন্যাশনাল মিডিয়াতে সেগুলোকে প্রচার করা যায়। এটা ট্রু যে আমি কোনো পার্টিজান পলিটিক্স করি নাই, কিন্তু পুরা সময়টা হচ্ছে এই ছাত্রলীগ বিরোধী আমার অবস্থান ছিল। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আপনি মনে করেন যে ওই সময় আপনার যে অবস্থান ছিল, সেই অবস্থানটা মানে কোনো একটা চাপের মুখে দ্বারাও মনে করেন আপনি বঙ্গবন্ধুর জন্য যে লেখা লিখছেন, সেটা হচ্ছে আপনি আপনার জায়গা থেকেই লিখছেন। এই লেখা কি এখন আবার আপনি লিখবেন, নাকি এটা আবার একটু কারেকশন করে লিখবেন? আমি সেটাই জানতে চাইছিলাম আপনার অবস্থা। আমি তো অনলিমিট করি না এখনো, কারণ আমি ওইটাকে এখনো বিশ্বাস করি, যে দেশের মানুষ, আমি এখনো বিশ্বাস করি আমার ওই লেখাটা এখানে যেটা আছে, আমি তো চাইলে অনলিমিট করে ফেলতে পারতাম। এত গালাগালি, এত ট্রোল, এত প্রশ্ন, আমি তো অনলিমিট করতে পারতাম। অনলিমিট করি নাই, আমি কেন করবো অনলিমিট? আর আমি যেখানে আমার পার্টিও যদি সেখানে কোনো ধরনের কখনো আবার এক ধরনের মানে নীতি বিবর্জিত কোনো কাজ করে, সেক্ষেত্রে আমিও আমার পার্টির সমালোচনা করবো। এবং আমার পার্টির এটাই হচ্ছে একটা ইউনিক একটা ক্যারেক্টারিস্টিক্স, যেটা হচ্ছে আমরা নতুন যে রাজনৈতিক বন্দোবস্ত বলছি, সেই রাজনৈতিক বন্দোবস্ত সেটা একটা অংশ। জনাব হাসনাত আব্দুল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমাদের সময় শেষ। আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে নতুন দল এনসিপির পক্ষ থেকে বা আপনার নিজের পক্ষ থেকে, সামনে নির্বাচন আছে বা নির্বাচন নাই আমি জানি না, নির্বাচনের ডেট এখনো ঘোষণা করা হয় নাই, আপনি যদি কিছু বলতে চান আপনি বলতে পারেন, মানে যারা আমাদের দর্শক আছে তারা আপনাকে শুনছেন। আমার একটা বিষয় হচ্ছে যে আমরা কালচারালি সফিস্টিকেটেড হওয়ার জন্য আরো অনেক সময় লাগবে। সেই জায়গা থেকে আপনি যেটাকে আইন নিজের হাতে তুলে ধরা বলছেন, সেটাকে আমি এখনো পর্যন্ত আমি সচেতনতা বলবো। কারণ একটা মানুষ বিষ খেয়ে মারা যাচ্ছে, আমি সেক্ষেত্রে আমার প্রথম এবং প্রধান কাজ হচ্ছে তাকে সেখান থেকে বাঁচানো। একটা মানুষ ছাদ থেকে লাফ দিয়ে পড়ে যাচ্ছে, আমি সেটা একটা বিষ খাওয়ার মতো। আমাদের দেশের যেভাবে এখানে একটা মানুষ মারা গেলে একটা মানুষের ক্ষতি, আর সেখানে হচ্ছে শত শত মানুষকে বিভিন্নভাবে রাষ্ট্র মেকানিজমের মধ্য দিয়ে মানুষকে বোকা বানিয়ে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করেছে। এবং সেটির বিরুদ্ধে প্রতিবাদ করাকে, এবং সেটির বিরুদ্ধে ইনস্টিটিউশন গুলো যেন যথাযথ ব্যবস্থা নেয়, সেটিকে আমি কখনই আইন নিজের হাতে তুলে নেওয়া আমি বলবো না। আমি বরং বলবো যে মানুষ যেন এই রাষ্ট্রীয় ইনস্টিটিউশন গুলো যেন প্রপারলি ফাংশন করতে পারে, সেটির জন্য মানুষের আরো বেশি সচেতন হওয়া উচিত। জনাব হাসনাত আব্দুল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ। অনেক দর্শক আমাদের সঙ্গে ছিলেন, বেশিরভাগই আপনার বক্তব্যকে সমর্থন করেছেন যারা আজকে এখানে ছিলেন। সুতরাং আপনার এই বক্তব্য নিশ্চয়ই আমাদেরকে ভবিষ্যতে চলার পথে নতুন পথ দেখাবে। এভাবে হয়তো মানে আমি এখনো আপনার মতো করে ভাবতে শিখি নাই, নিশ্চয়ই শিখে যাব। যেরকম দেশ সেরকমই তো আচার করতে হবে একটা সময়।